আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এখানে আমি এক টুকরো মুরগির মাংস আর মাঝারি সাইজের দুটো আলু নিয়েছিলাম। আর দুটো আলু আর এক টুকরো বড় মুরগির মাংস টুকরো দিয়ে কতগুলো এখানে কাবাব হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতে পেরে গেছেন হয়তো। যাই হোক, এখন আমি এখানে যে আলুটা নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে, মাংসের একটা বড় পিস ছিল সেটাকে আমি ছোট ছোট টুকরো করে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। সে আগে থেকে সিদ্ধ করে নিয়েছে, কাজটা এগিয়ে রেখেছি, তা না হলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এখানে আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি, তারপরে এগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। মাংসটার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এসব নাস্তা কিন্তু আপনারা আগেই থেকে সবকিছু প্রিপেয়ার করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু খুব সহজভাবে ফ্রিজ থেকে নামিয়ে হঠাৎ করে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এইসব খাবার দিয়ে দিতে পারেন, বা বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর আমি এখানে চাট মশলা দিয়েছিলাম আর স্বাদমতো লবণ দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে মাখাতে হবে, যেহেতু এখানে আলু আর মাংসটা একসাথে ভালোভাবে মিশে যায়, তাই একটু সময় নিয়ে মাখাবেন। আমি এটাকে একটু টেনে দিয়েছি যাতে ভিডিওটা আমার দ্রুত শেষ হয়ে যায়। এখানে আমি মাখানোর পরে এখানে আমি কতটুকু সরিয়ে রাখছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখলেন। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদেরকে দেওয়ার জন্য এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর ওরা তো ঝাল খেতে পারে না, তাই আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া ওদের জন্য উঠিয়ে রেখেছিলাম। তারপরে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়েছি, কারণ এখানে অলরেডি কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমি অল্প অল্প করে ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি, কাবাবের শেপ দিয়ে নিয়েছি। আপনারা এইখানে কিন্তু লম্বা করে দিতে পারেন আপনাদের মতো করে, এটা কিন্তু আপনারা করতে পারেন। লম্বাটে করে দিলেও কিন্তু এটা খুব বেশি একটা খারাপ লাগবে না খেতে, আশা করি। যাই হোক, আমি এইভাবে সবগুলো কাবাবের মতো ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে করে তারপর আমি তার পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। বিকেলে নাস্তার জন্য এইসব খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে চায়ের সাথে, বা সকালবেলা বাচ্চাদের টিফিনে জটপট করে দেওয়ার মতো কিছু না থাকলে ফ্রোজেন করে রেখে দিলেও কিন্তু খুব চটজলদি হয়ে যায়। আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে যদি প্রেস করে রাখেন, নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন আপনারা। তারপর আমি পরবর্তী প্রসেসে চলে গেলাম। তার জন্য এখানে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দা নিতে পারেন বা ডিমও নিতে পারেন। আমি ডিমটা এখানে অ্যাভয়েড করে যাচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। আর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এই সামান্য কিছু দিয়ে আপনারা আটা বা ময়দা দিয়েও করতে পারেন এটা, কারণ শুধু একটু কোটটা করার জন্য, যাতে ছেড়ে না যায় আলুর আর মাংসটার একটু ছেড়ে না যায়, তার জন্য আমি এটাকে একটু করে নিচ্ছি। ভালো করে মিহি করে কিন্তু এটা ব্যাটারটা একটু তৈরি করতে পারবো। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু বেশি ভালো, একটু ঘন রাখা লাগবে, তা না হলে কিন্তু ওটা বসবে না। আর আমি সাইডে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছিলাম, বাসায় আমি করেছি। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট রেখে যাবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদের কিভাবে ব্রেড ক্রাম করা যায় আমি সেটা ভিডিওতে শেয়ার করব। যাই হোক, আমি যে কাবাবের শেপগুলো দিয়ে রেখেছিলাম সেটাকে আমি প্রথমে আমি যে লিকুইডটা করে রেখেছি ব্যাটারটা সেটার মধ্যে চুবিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কাঁটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিয়েছি, কারণ নাহলে হাতটা কিন্তু বারবার ওইখানে যাবে আবার এখানে যাবে, ক্রামকোট করতে যাবে, বারবার হাত ধুতে হয়, তা না হলে কিন্তু ব্যাটারের মধ্যে ব্রেড ক্রামগুলো পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি কাঁটা চামচের সাহায্য করে ছাড় করতে সুবিধা হয়। এভাবে আমি সবগুলো করে নিলাম। দেখুন আমি কত সহজে
কিন্তু এগুলো করা যায়। আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খারাপ হয় না, খুব ভালোই লাগে খেতে। অল্প স্বল্প নাস্তা মানে অল্প কিছু উপকরণ দিয়েও কিন্তু এটা করা হয়ে গেল, আর দেখে তো খুবই ভালো লাগলো। এখন আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমার যেহেতু ইন্ডাকশান, এরকম ইন্ডাকশানে কে রান্না করেন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার এখানে গ্যাস থাকে না, অনেক বছর হয় দুপুরের দিকে গ্যাস থাকে না। আমি রান্না মূলত দুপুরের দিকে করে থাকি, তাই এখানে আমি ইন্ডাকশানে রান্না করে থাকি। আর ইন্ডাকশান যেটা সেটা কিন্তু সিলভারের বা যে কোনো পাতিলে হলো না, স্টিল অথবা নন স্টিকের নিচে খোদাই করা ইন্ডাকশন ও প্রুফ থাকে, সেটাই ব্যবহার করা হয় এখানে। আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি হয়তোবা বেশি কথাই বলে ফেলেছি। যাক, যদি আমার কোনো কথাতে ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তারপর আমি এখন তেলটা গরম হয়েছে কিনা চেক করে দেখলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সেই কাবাবগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, অল্প অল্প করে আস্তে আস্তে দিচ্ছি, কারণ এই কাজটা সাবধানের সহিত অবশ্যই করবেন, তা নাহলে কিন্তু হাতে তেলের ছিটা চলে আসতে পারে। তাই এটা আস্তে আস্তে এই কাজটা করার চেষ্টা করবেন। এখানে একবারে ভাজা সম্ভব না, কারণ এখানে অনেকগুলো হয়েছিল। আমি একবার ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। আর এটাকে অবশ্যই আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে ভেঙে যেতে হবে। ও আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু আপনারা বানিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন, তা নাহলে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো ছুটে ছুটে আসবে। অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর যদি আপনারা হাতে সময় থাকে তাহলে কিন্তু 4-5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটা ভেজে নিতে পারেন। অবশ্যই কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে, যাতে এটা ব্রেড ক্রাম্বটা কাবাবের সাথে মিশে যায়, তার জন্য। তারপর আমি আস্তে আস্তে উল্টিয়ে এটাকে ভেজে নেব অল্প পরিমাণে আঁচে। প্রথমে আমি হাই হাই ফ্লেমে দিয়েছিলাম, পরে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে ভিতরের এটাও কনসিস্টেন্সিটা ভালো থাকবে, সুন্দর থাকবে, খেতেও ভালো লাগবে, মুচমুচে হবে। আর না হলে ভিতরে হবে না, উপর থেকে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। অলরেডি আমারও কিন্তু এরকম প্রথম অবস্থায় দিয়েছিলাম, তখন পুড়ে গিয়েছিল। এভাবে আস্তে দিয়ে সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছিলাম। আর কিভাবে ভেজেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। প্রথম অবস্থায় উঠতে চাচ্ছিল না, হয়তোবা একটু কম হয়ে গিয়েছিল। এটা নিচের পাটটা একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে তারপরে কিন্তু উল্টানোর চেষ্টা করবেন। যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই আস্তে ধীরে কাজটা করতে হবে অবশ্যই। আমি সম্পূর্ণ কাবাবগুলো এভাবে ভেজে নিয়েছি। আপনারা কাবাবও বলতে পারেন বা স্ন্যাক্স আইটেমও বলতে পারেন। এ হচ্ছে আমার এটার ফাইনাল লুক। কতটা ক্রিস্পি হয়েছে এটা শব্দটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। এটা আমি নয়েজগুলো কেটে দিয়েছি, তাই এই শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন না। আজ এ পর্যন্তই, আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে পারবো আশা করি ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।